স্মৃতি হয়ে শুধু পড়াবে। তুই আমার মাইয়ারে খুন করছস, তুই খুন করছস। তোরে আমি এই মহিলা, আমার এসে আমার সামনে আপনি আসামির গায়ে হাত তুলতে পারেন না। স্যার, আমার মাথাটা ঠিক নাই। এই খুনিরে দেখার পর আমার মাথাটা গরম হয়ে গেছে স্যার, নিজেরে ঠিক রাখতে পারি নাই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পায়ের তলা থেকে একেবারে মাটি সরে গেছে। সেটাই কি হবার কথা না? আমার শাশুড়ি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলছে, সেটা শুনে কি আমার খুশিতে লাফানো উচিত? সেটা না, কিন্তু তুমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করছো। হ্যালো অফিসার। জি জি, আমরা আদালত প্রাঙ্গণে আছি। আচ্ছা, আপনার কি রওনা হয়েছেন? ওকে ওকে, ঠিক আছে। আয়ান, কোথায় তোমার উকিল? কতক্ষণ ধরে বসে আছি, তার তো আসার নামগন্ধও নেই। বললো তো অপেক্ষা করতে, চলে আসবে মনে হয়। আসলে অনেক ঝানু উকিল তো, নাম করা অনেক অনেক মামলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আয়ান, আমাদের না মনির সাথে আগে দেখা করে আসা উচিত ছিল। না জানি মেয়েটা কত অসহায় বোধ করছে। থানায় গিয়ে মনির সাথে দেখা করতে গেলে তো আমাদের অনেক দেরি হয়ে যেত। তাহলে আমাদেরকে অনেক আগেই বের হওয়া উচিত ছিল। দেখো, এই সময় প্রতিটা মুহূর্ত যে কতটা অসহায় লাগে সেটা তুমি জানো না। বিশেষ করে মিথ্যা অভিযোগে যখন থানায় কাউকে আটকে থাকতে হয়। তোমার মনে নেই, আমাকে তো মিথ্যে অভিযোগেই থানায় আটকে থাকতে হয়েছিল, তাই না? সব মনে আছে মনি, তোমাকে আফসোস করতে হবে না। মনিকে থানার পুলিশ আদালতে নিয়ে আসছে, ওখানে দেখা হবে। জামিন হয়ে যাবে, কাল পরশু তো বন্ধ, আপনি রবিবার আসুন। স্যার, মামলাটা তো অনেকদিন হয়ে গেছে স্যার, মামলাটা দেখেন স্যার। বললাম তো জামিন হয়ে যাবে, এখন যান। আচ্ছা ঠিক আছে স্যার। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি। আসলে এখন এত মামলা, যে যেভাবে পারছে শুধুমাত্র মামলা করছে, তাই একটু চাপ যাচ্ছে। আরে আপনারা দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন না, বসুন। থ্যাংক ইউ। আমার সম্পর্কে তো আপনারা জেনে এসেছেন, আর আমি আপনাকে চিনি, পত্রিকায় দেখেছি আপনি দেশের নামকরা একজন মহিলা উদ্যোক্তা। না রহমত সাহেব, এখন আর আমি আগের জায়গায় নেই। আমার ফোনে কার সাথে কথা হয়েছিল? জি স্যার, আমি আয়ান, ওনার ছেলে। ওকে। আসামি আপনাদের কি হয়? ওনার আইডি, মামলার বিবরণ এসব এনেছেন তো? জি এনেছি। এই যে এখানে সব কিছু আছে। আসামি আমার ছেলে, আয়নের স্ত্রী। ওকে একটা খুনের মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু আমরা জানি ও একেবারে নির্দোষ। প্রমাণিত হওয়ার আগে আমাদের আইনের ভাষায় সবাই নির্দোষ। এখানে যা লেখা মিডিয়ার কল্যাণে সকলেরই জানা। আপনারা শুরু থেকে ওই দিনের ঘটনাটা যদি আমাকে খুলে বলেন আমার সুবিধা হয়। ঘটনার দিন মনি একটা সাইকোলজির ক্লাস করতে ক্রিকেট বোর্ডে যায়। ওখানে যাওয়ার পরে যা বুঝলাম মামলাটা খুবই জটিল। তার উপর আসামির পক্ষে প্রমাণ করার মতো আপাতত তেমন কিছু নেই, কোনো সাক্ষ্যও নেই। আবার ভিকটিমের সাথে বিবাদ ছিল, মানে খুনের মোটিভও আছে। দেখুন, ঝগড়া বিবাদ কার না হয়, তাই বলে
আমরা তো একজন আরেকজনকে মেরে ফেলি না, তাই না? আমি কিন্তু সেটা বলিনি, তবে বাদীর আইনজীবীর জন্য এটা কিন্তু একটা গিফটের মতো। স্যার, অনেক আশা নিয়ে আপনার সুনাম শুনে এসেছি। মনি বিশ্বকাপ দলে স্ট্যান্ড বাই হিসেবে আছে, তাই ওর জামিন পাওয়াটা খুব দরকার। জি রহমত সাহেব, শুনলাম আপনি মার্ডার কেস নিয়ে সবচাইতে ভালো ডিল করেন, তাই দেখুন আমি খুব প্রফেশনাল। টাকা দেবেন, আমি আমার সর্বোচ্চ করার চেষ্টা করব। মামলার গ্রাউন্ডের উপরে নির্ভর করে জয় পরাজয়, তাই জয়ের ব্যাপারে এখনই আমি নিশ্চয়তা দিতে পারছি না, তবে হ্যাঁ জামিন হয়ে যাবে আশা করা যায়। থ্যাংক ইউ স্যার, আপাতত আমাদের এটাতেই চলবে। আপনারা আমার ফি সম্পর্কে জানেন তো? জানি স্যার, টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। টাকার জন্যই পৃথিবীর সব সমস্যার সৃষ্টি হয়। মামলা করে আসার পর দেখা যায় বাদী বিবাদীর জীবনের সব আচার আচরণ একেবারে ঠিকঠাক মতো করে চলছে, শুধুমাত্র উকিলের টাকার ব্যাপারে গড়িমসি করা শুরু হয়। রহমত সাহেব, একটু আগে আপনি তো বলেছেন আপনি আমাকে চেনেন, আমি আসলে সেই দাবি থেকেই বলছি। বুঝতে পেরেছি, আপনি কথার বরখেলাপ করবেন না, এটাই তো বলবেন, তাই না? জি, তবে আমি আপনার চেনার বাইরে একজন সাধারণ মানুষ, একজন বিবাদীর স্বজন হয়ে আপনার কাছে এসেছি। আপনি আমাকে সেইভাবেই ট্রিট করবেন। ঠিক আছে, আসামি আসুক, আমি ডকুমেন্টগুলো দেখে নিচ্ছি। ওকে স্যার, আজকে তাহলে আমরা আদালত পাড়ায় যাচ্ছি। ওকে, আপনারা ওখানে গিয়ে অপেক্ষা করুন, আমি একটু পরে আসছি। জি চলো। মামলাটা খুবই জটিল, সব প্রমাণ আসামির বিপক্ষে। একে নির্দোষ প্রমাণ করা তো সহজ হবে না। আয় লালু, তোরে যে আমি এতবার ফোন করতেছি, ফোন ধরস না কেন? রামজাদা, আয়, তুই কি গঞ্জের দোকান দখল নিছস? এখনো নাস নাই? ওই, আমার বাহিনীগুলি কই? আমার লোকজন কই গেছে? কি তোরা দিয়ে না কোনো কামই হইব না। তুই আসলে তোরা দিয়ে হাল চাষ করলেও এই বলদরা অপমান করাইব। তুই রাখ, আমি আইসা করতেছি, তোর কিচ্ছু করা লাগবো না। খারাপ সাগর, আয় সাগর, কি হইল? 10 মিনিটের কথা কয়ে তো আধা ঘন্টা পার করে ফেলাইলি, তাড়াতাড়ি নাম। দেখো বউ, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। তোমার গ্রামে ভালো লাগে নাই, তুমি চলে আসছো, ভালো কথা, থাকো, ঢাকা শহরেই থাকো। ঢাকা শহরে ডাং 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 করে ঘুরা বেড়াও, আমার তাতে কোনো অসুবিধা। আমি আমার পোলারে নিতে আসছি, পোলারে নিয়ে যাবো। এর বাইরে আমি কোনো কথা শুনবো না, কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আম্মা, আমার গ্রামে ভালো লাগেনি, সেই জন্য কিন্তু আমি গ্রাম থেকে চলে আসিনি। সাগর আমাকে এমন একটা কাজ করতে বলেছিল যেটা আমি করতে চাইনি। বলো তো, তোমার গ্রামে আমাকে কথা শুনে থাকতে ভালো লাগে নাই, তুমি থাকো নাই, শহরে চলে আসছো। এখন তুমি তোমার মন মতো শহরে ঘুরা বেড়াও, থাকো, আমার কোনো অসুবিধা নাই তো। আমি আমার পোলারে নিতে আসছি, আমি আমার পোলার জন্য যে মাইয়া ঠিক করছি সেই মাইয়া আমার কথা উঠবো, বসবো, আমি আমার পোলারে নিয়ে গিয়ে বিয়ে দেবো, ব্যাস শেষ। সাগরের সাথে আমি কথা বলেছি, ও গ্রামেও যাবে না, বিয়েও করবে না। এত বড় কথা? তোমার সাহস হলো কেমনে এত বড় কথা আমার সামনে দাঁড়ায় বলার? সাগর কই, ওরে ডাকো, আমার সামনে এসে কইতে কও। আম্মা, সাগর তো আর ছোট না, আপনি যদি ওকে নিয়েও যান, বিয়েও করান, ও কি সুখী হতে পারবে বলেন? আপনার একমাত্র ছেলেই যদি সুখী না হয়, আপনার এত সম্মান, অর্থ, সম্পত্তি, এগুলোর কি লাভ বলেন? যাও তুতুল, তোমার মতন একটা মায়ের কাছ থেকে
আমার এই সমস্ত জ্ঞানের কথা শোনা লাগবো না। সাগর কই ওরে ডাকো, আমার সামনে আসতে কও। এত কঠিন হবেন না আম্মা। আরে আরে পা ছাড়ো, পা ধরে কোনো লাভ নাই। সাগরে আমি বিয়া দেবো, দিমই, কারো কথা আমি শুনবো না। আমি স্বীকার করছি আম্মা, গ্রাম থেকে এভাবে চলে আসাটা আমার ঠিক হয়নি, কিন্তু একটাবার আমার কথাও ভাবেন। আরে আরে পা ছাড়ো, নাইলে আমি কিন্তু। আম্মা, কিছুদিন পরে যার নিজের পায়ে থাকবে না, আপনি তাকে কিভাবে ফিরিয়ে দেবেন? একজন পা না থাকা মানুষের আকুতি আপনি কিভাবে এড়িয়ে যাবেন আম্মা? পা থাকবো না মানে এসব কি করতেছো? ঠিকই বলছি আমি। পায়ের চিকিৎসার জন্য কিছুদিন আগে একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। সে বলেছে আমার পা আর কখনো ঠিক হবে না, পা কেটে ফেলতে হবে। সর্বনাশ, এত বড় একটা ঘটনা ঘটছে, তুমি আমার আগে বলো না কেন? আমি সাগর জানে, তোমার মা জানে? কাউকে জানাইনি আম্মা, ওরা জানলে তো কষ্ট পাবে। আপনাকে বললাম, আপনি তো আর আমার জন্য কষ্ট পাবেন না। আচ্ছা তুমি আমার কি ভাবো কত? এত সুন্দর একটা মেয়ের পাটা কাটতে যাবো, সেটা শুনে আমার খারাপ লাগবো না? তুমি আমার কি ভাবো বলো তো? আম্মা, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনি যে কাজে যাচ্ছেন যান, কিন্তু আমার মতন জনম দুঃখীর ওপরে রাগ পুষে রাখবেন না প্লিজ। তুমি তো আমার লজ্জায় ফেলাই দিলা। আরে আমার তো রাগ আছিল তোমার উপরেই, তুমি কেমনে পারলা? আমার না বললো তুমি বাড়ি থেকে চলে আসলো। হ্যাঁ, আমার অবর্তমানে পুরো বাড়ির দায়িত্ব কার উপরে ছিল বলো? কার উপরে ছিল? তাছাড়া আমার আমানত ছিল তোমার হাতে, তুমি রাগ করে এসে আমার আমানতের উপরে পুরো অবহেলা করলা, কোনো দায়িত্ব পালন করলা না। আর আমি ফিরে আসার পর আমার কেমন লাগছে তুমি বলো, তুমি বলো। আম্মা, আমি জানি আমি ভুল করেছি। সাগরের সাথে রাগ করতে গিয়ে আপনার দেয়া দায়িত্ব আমি অবহেলা করেছি। কিন্তু এই অবহেলা তো মমতা ভুইয়া মাইনা নেব না। পায়ের কথাটা জানার পরেও আপনি রাগ করে থাকবেন? আমি যদি আপনার ছেলের বউ না হয়ে আপনার নিজের সন্তান হতাম, আপনি কি পারতেন আপনার সন্তানের উপর রাগ করে থাকতে? বলেন আম্মা, পারতেন? আমার নিজের মা বেঁচে থাকতেও নেই, বাবার বেলায়ও একই অবস্থা। বিয়ের পর থেকে আমার মা, বাবা, অভিভাবক সবকিছু আমি আপনাকেই ভেবেছি। তারপরও আপনি আপনার এই সন্তানের প্রতি এত কঠিন হতে পারবেন আম্মা? বলেন আম্মা, পারবেন এত কঠিন হতে? না, তুমি এটা বিপদে ফেলাই দিলা। আমি যদি এখন সাগর এবার গ্রামে নিয়ে বিয়া দেই, কিন্তু তুমি সারা জীবন আমার অভিশাপ দিবা। তারপর তুমি কইবা যে আমি তোমার পঙ্গু একটা মায়ের রেখা আমি আমার পোলারে বিয়ে দিছি, তোমার প্রতি আমি কেমনে এত অমানবিক কাজ করছি বলবা না? ঠিক আছে, আপনার পরীক্ষা থেকে আমি আপনাকে উদ্ধার করে দিচ্ছি। আমার বানিয়ে যেটা বলেছি সেটা বানিয়ে বলেছি। কি করলা? বানায় কইছো? তার মানে তোমার পা কাটতে হবে না? জি না। তুমি নিজের পানে এমন মিথ্যা কথা বলতে পারলা? পারলাম, কারণ আমার সব থেকে বেশি দরকার ছিল আপনার রাগ ভাঙানো। ঠাট্টা করো তুমি আমার সাথে, ঠাট্টা করো। তোমার আমি আরে এত সুন্দর মুখটা দেখলে মুখটার মধ্যে কেমন করে মনে হয় তুমি আমার পোলার বোকা, তুমি তো আমার মাইয়া। আম্মা, আমি রেডি, চলো গ্রামে চলো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আরামচা, তোর মধ্যে কোনো মানবিকতা নাই না? আমি কইলে আমার তুই বিয়ে করতে যাবি? আমি কইলেই করবি? পুরো বাপের মতন 2 নম্বর রিসোর্স, মানুষের বাচ্চা হইল। আম্মা থাক, এবারের মতন ওকে মাফ করে দেন। আসো আমার কাছে, আসো মা, আসো। মা একটা চেহারা, তুই বিয়ে করতে চাস? বিয়ে করতে চাস? আরামচা। মামনি, ওষুধটা খেয়ে নাও।
সকাল থেকে যে ওষুধ খাওনি সেটা তুমি আমাকে আগে জানাবে না? মনই তো পড়লো মাত্র। মনির চিন্তায় চিন্তায় আমি সব ভুলে গিয়েছিলাম। আয়ান, কি গরম, তোমাকে বললাম যে আসার দরকার নেই। আয়ান, কেমন কথা বললে তুমি এটা? মনির জায়গায় যদি তুমি হতে তাহলে কি আমি বাসায় বসে থাকতে পারতাম বলো? মামুনি, তুমি এখনো পুরোপুরি সুস্থ না, সেটা তো মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো। এখন দেখো কয়টা বাজে, এখনো মনি আসছে না কেন? তাই তো, অফিসার তো বললো যে 2 ঘন্টা আগেই তারা থানা থেকে রওনা দিয়েছে, এখন সে কেন আসছে না? মামুনি, মনি, মনি, কেমন আছিস মনি? ভালো ছিলাম মা, কিন্তু আপনি অসুস্থ শরীর নিয়ে কেন আসতে গেলেন? আয়ান, তুমি কিছু বলো নাই কেন আমারে? আমি না করেছিলাম মনি, কিন্তু মামুনি বলল যে বাসায় বসে চিন্তা করাচ্ছে, তোমাকে দেখলে নাকি তার ভালো লাগবে। আচ্ছা মনি, মেয়ের বিপদে মা কি কখনো ঘরে বসে থাকতে পারে বল? পারে না রে। আচ্ছা আচ্ছা, তুই থানায় কেমন ছিলি? খেয়েছিস ঠিক মতো? ঘুমাতে পেরেছিলি? কলম ভাব, থানা তো থানাই বলেন, আপনিও আছিলেন, সবাই জানে। খাইছি, ঘুমাইছি, সবকিছু ঠিকঠাকই। আমার হঠাৎ করে মনে হয় যে সবকিছু এলোমেলো হয়ে গেল, কোনো কিছুই ঠিকঠাক লাগে না। চলেন চলেন। একটা মিনিট চাচ্ছি, প্লিজ প্লিজ। কারণ আপনি বাসায় চলে যান, এই অসুস্থ শরীর নিয়ে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আয়ান, তুমি খালামারে বাসায় নিয়ে যাও তো। আমার কথা তুই চিন্তা করতে হবে না মনি, তুই শুধু মনে একটু সাহস রাখিস। তোর জন্য যা যা করতে হয় সবকিছু আমরা করব, তুই একটু ভয় পাস না। হ্যাঁ, আমি জানি তো তুই কোনোদিনও খুন করিসনি, তুই খুন করতে পারিস না। কেঁদো না মনি, তোমার জন্য উকিল ঠিক করা হয়েছে, খুবই ভালো উকিল। উকিল সাহেব আজকেই তোর জামিনের জন্য আপিল করবে। আজকে মানে এত তাড়াতাড়ি জামিন কে দেব? অবশ্যই দেবে মনি, উকিল সাহেব সেভাবেই যুক্তি উপস্থাপন করবে। এই আপনি মাশরাফি জুনিয়র না? এই আপনি যান। আরে করছেন আপনি? আরে বেটা, মনি, মনি, আজ রাতে আমরা একসাথে খাবো, তুই ভরসা রাখিস? আচ্ছা আপনি বলেন, আপনার কি বিশ্বাস হয় মনির মতো একটা মেয়ে গুলি করে কাউকে মারতে পারে? আমার মনে হয় মনির বিরুদ্ধে কেউ আটঘাট বেঁধে নেমেছে। মনির বিরুদ্ধে কে নামতে পারে? আপনি কি আমাকে চাপ দিচ্ছেন না? আপনি জানেন যে আমার ফিস কত? আমি বার কাউন্সিলের কত বড় পদ পদবি। রাখেন আপনার বার কাউন্সিল নিয়ে ফাজলামি শুরু করছেন। বসেন এখানে চুপচাপ, বসেন বসেন। কি ব্যাপার, বসেন।